আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবেন কোটা আন্দোলনকারীরা। ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, নজরুল ইসলাম। কাঁচামরিচের কেজি ৪২০ টাকা। সারা দেশে আজ ইন্টারনেটে থাকতে পারে ধীর গতি। সিরাজগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী, বন্যায় ৮ জনের মৃত্যু। দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। শ্রমিক লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন ঘিরে উত্তেজনা। একাদশে ভর্তি, শেষ ধাপেও কলেজ পাননি ১২,০০০ শিক্ষার্থী। রাজধানীতে বৃষ্টির পানিতে ফের বিদ্যুৎ স্পৃষ্ট, নিহত ১। মা পরিচয় শিশু অপহরণের চেষ্টা যেভাবে ধরা পড়ল। ৯ বছরের সাজা এড়াতে ৩৬ বছর পলায়ন, অবশেষে গ্রেফতার। নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলের ভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত, আহত ১৩০। এবং পাকিস্তানের নির্বাচক কমিটিতে বহাল ইউসুফ শফিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে এক দফা আন্দোলনে আজ দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন আন্দোলনকারীরা। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিংয়ে তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন। ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আবারও রাজপথের আন্দোলন কর্মসূচি দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পড়ার টেবিলে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টা তারা রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়টি অবরোধ করে রাখেন। পরে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, শনিবার দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করা হবে। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একযোগে সর্বত্র কর্মবিরতি চলছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিল একটি পরিস্থিতি বিরাজ করছে। এই ইস্যুতে আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আজ বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফহমা বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা। এছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় যুগপথ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নজরুল ইসলাম বলেন, এই দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন যে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছে মতো কাজ না করার কারণে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হন। পরে দেখা গেল এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং দুর্নীতিতে তার সাজাও হয়েছে। এছাড়া সরকারের নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতির দায়ে অভিযুক্ত। সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত। তাহলে একথাই বলতে হয় যে এই সরকারই দুর্নীতিগ্রস্ত। ঝিনাইদহের বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। শনিবার সকালের দিকে শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও অবদা বাজার ঘুরে দেখা যায় ৪২০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। অবদা বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহে বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছে, কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সারা দেশে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা। শুক্রবার বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা এই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। সিরাজগঞ্জের ২টি পয়েন্টই কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও যমুনার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনও জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া চলতি বন্যায় পানিতে ডুবে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও চৌহালিতে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ৭ জুলাই থেকে সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমতে শুরু করলে অন্যত্র আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষ ঘরে ফিরতে শুরু করেছিল, কিন্তু গত ১০ জুলাই আবারও যমুনা নদীর পানি বাড়ায় বিপাকে পড়ে এসব এলাকার মানুষ। ঢাকা সহ দেশের ১২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্র বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তাই নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ৬ বছর পর যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে আজ শনিবার। সম্মেলন ঘিরে শ্রমিক লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। একই সময় শ্রমিক লীগের ২ গ্রুপ পৃথক সম্মেলন আহ্বান করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে। অন্যদিকে যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাল্টা সম্মেলনের আয়োজন করেছে। দুটি সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জেলা শ্রমিক লীগের দুপক্ষের সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে, তবে সেসব দিক কি হয় সেটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপ পেরিয়ে গেলেও প্রায় ১২,০০০ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন। শুক্রবার রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। এই ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী ৩ ধাপে আবেদন নেওয়ার কথা ছিল। সেই ৩ ধাপ শেষেও আমাদের ১২,০০০-এর কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ ৫ শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের মতো। গত বছরের ন্যায় এবছরও রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটেছে। এতে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে উত্তর ভাসানটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল নূরের বাড়ি সুনামগঞ্জ জেলায় জামালপুর উপজেলায়। বর্তমানে ভাসানটেক এলাকায় থাকতেন। ভাসানটেক থানার উপপরিদর্শক প্রণয় কৃষ্ণ মণ্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণয় কৃষ্ণ বলেন, জানতে পেরেছি ১০৫ নম্বর উত্তর ভাসানটেক এলাকায় একটি বাসার নিচতলায় বৃষ্টির পানি জমেছিল। জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়েছিল। সেখান থেকে হেঁটে যাওয়ার সময় আব্দুল নূর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ বছরের শিশুকে লেগুনায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিল ১৪ বছরের এক কিশোরী। কিছুতেই থামছিল না শিশুটির কান্না। যাত্রীরা জানতে চাইলে শিশুটির মা পরিচয় দেয় ওই কিশোরী। এতে লেগুনায় থাকা রিয়াজ কবির নামের এক যাত্রীর সন্দেহ হয়। পরে লেগুনাটি পার্শ্ববর্তী থানায় নিয়ে যাওয়া হলে বেরিয়ে আসে আসল রহস্য। মূলত শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার বাড়ির সামনে গত বুধবার বিকেলে খেলতে থাকা ৬ বছরের শিশুকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করছিল সংঘবদ্ধ পাচারকারী একটি চক্র।
পিরোজপুরের ইন্দুরকান্দিতে ৩৬ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনার টুথপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার গ্রেফতার আব্দুর রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম মাতুব্বর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। এর আগে বৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের অভিযোগে ১৯৮৭ সালে ইন্দুরকানী থানায় মামলা করা হয়। এরপর থেকেই খুলনার টুথপাড়া এলাকায় পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে ছিলেন। ২০০৪ সালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৯ বছরের কারাদণ্ডের আদেশ দেন। নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি স্কুল ভবন ধসে ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ১৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে পাঠদান চলার সময় রাজ্যটির রাজধানী জসে সেন্ট একাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়ে। এত চাপা পড়ে শিক্ষার্থীরা নিহত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির জেরে ২ নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে গতকাল বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে তারা, যেখানে আগের কমিটির ২ জন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রাখা হয়। আগের কমিটি ছিল ৭ সদস্যের, কিন্তু নতুন কমিটি ৪ জনের। ইউসুফ ও শফিকের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন ২ প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন আর লাল বলের কোচ জেসন গিলস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ, তার ওয়ানডে ও টি-20-র নেতৃত্বে আছেন বাবর আজম। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।